স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। আমি এবার জানাবো খবরের বিস্তারিত। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিষ্ঠুর প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে লোকজন জড়ো হতে শুরু করেছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। যাত্রা হচ্ছে না মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে। আয়োজকরা বলছেন, ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটি হবে সবচেয়ে বড় জমায়েত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক এই জমায়েতে সভাপতিত্ব করবেন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাব আরিফুল ইসলামের কাছে। তিনি আছেন মার্চ ফর সোহরাওয়ার্দী উদ্যানে। আরিফ, মঞ্চ কি পুরোপুরি প্রস্তুত কিনা এবং মানুষ আসতে শুরু করেছে কিনা, কেমন উপস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। অর্ঘ, যদি আমি একটু বলতে চাই যে মার্চ ফর গাজা উপলক্ষে এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু ইতিমধ্যেই জমায়েত হতে শুরু করেছে। বিশেষ করে সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে এই গণজমায়েতে অংশ নিয়েছেন। প্রত্যেকেই যে যার জায়গা থেকে অবস্থান নেওয়ার বিষয়টি তারাও কিন্তু বলছেন বা তুলে ধরছেন। বিশেষ করে আমি যদি একটু বলতে চাই যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বা স্বাধীন দেশ হিসেবে পরিণত করার পাশাপাশি গাজায় যে গণহত্যা হয়েছে তারই প্রতিবাদে এই মার্চ ফর গাজা সেটা সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ৩টার সময় কিন্তু অনুষ্ঠিত হবে, যেখানে আসলে বলা যায় এই যে গণজমায়েত, সেই গণজমায়েতে আসলে জানান দিচ্ছে যে এই যে গণহত্যার প্রতিবাদে মুসলমানরা এক হয়ে যে যতটা শক্তি অর্জন, সেটা বাংলাদেশ থেকেই এই যে বড় বিশাল একটি গণজমায়েত হয়েছে সেটা দেখেই অন্যান্য বিশ্বের অন্যান্য যে মুসলিম দেশগুলো রয়েছে সেখানেও এই ধরনের জমায়েতের মাধ্যমে এটার প্রতিবাদ করা প্রয়োজন বলে কিন্তু তারা মনে করছেন। আমি যদি একটু বলতে চাই যে এখানে এই গণজমায়েত উপলক্ষে যে বিষয়গুলো এখানে বলা আছে যে ফিলিস্তিনের পক্ষে ঢাকা এটি হবে সবচেয়ে বড় জমায়েত, যা তারা দলমত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ারও কিন্তু আহ্বান জানিয়েছেন আয়োজকরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালেক এই জামায়াতে সভাপতি করবেন। এছাড়াও আরও অন্যান্য যারা আছেন, বলা যায় যে এখানে সোহরাওয়ার্দী উদ্যানে যে আয়োজনের মঞ্চটা আসলে মোটামুটি বলা যায় যে প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এখনও যে জমায়েতের যে অংশ নেওয়া সাধারণ মানুষ তারাও কিন্তু আসছেন। বলা যায় যে পরবর্তীতে এইখানে পরবর্তী সংবাদে আরও জমায়েতের যে বিষয় বা জমায়েত যে হবে তারই একটি প্রেক্ষাপট হয়তো বা কিছুটা বেড়ে যাবে, জমায়েতের অংশটাও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এত গরম এবং কি রোদের মধ্যে অপেক্ষা করে আছেন এই যারা নেতৃবৃন্দরা যারা বক্তব্য দেবেন তাদের বক্তব্য শোনার জন্য, এবং কি পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেবেন, কী ধরনের আরিফ, ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যাব আমাদের আরেক সহকর্মী মোহাইমিনুল খান অপুর কাছে। অপু, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং গাজা কর্মসূচি নিয়ে জামায়াতের প্রস্তুতি কেমন দেখছেন? রাস্তাঘাটে কোনো যানজট হচ্ছে কিনা এর জন্য জানাবেন। এখন এই মুহূর্তে রয়েছে শাহবাগের রাজধানীর উত্তর জামায়াতে ইসলামের উত্তর মহানগরের উদ্যোগে কিন্তু মার্চ ফর যে গাজা সেই কর্মসূচিটি সকাল থেকে শুরু হয় কিন্তু তারা প্রথমে বাংলা মোটরে তারা জমায়েত হতে শুরু করে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এরপরে কিন্তু তারা মিছিলটি নিয়ে ঠিক 15 মিনিট আগে তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাত্রা শুরু করে। মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর জামাতের সভাপতি যিনি আছেন সেলিম উদ্দিন। এছাড়াও অন্যান্য যে সকল নেতা আছেন তারাও কিন্তু রয়েছেন, তাদের অসংখ্য হাজার হাজার কর্মী রয়েছে। আমরা রয়েছে এই মিছিলটি থেকে তাদের সাথে আমাদের কথা হয়েছিল। তারা যেটি বলছেন যে গাজায় যে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা, সেই হামলায় গাজার অসংখ্য মানুষ নিহত হচ্ছে। আপনি জানেন যে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কিন্তু 26 জন মানুষকে তারা হত্যা করেছে। এই প্রেক্ষিতে কিন্তু বিশ্বের মতো অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু যে মুসলিম সংগঠন সহ অন্যান্য রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার লোকজন কিন্তু আজকে প্রতিবাদ জমাতে কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন। বিকাল 3টার সময় এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাইতুল মোকাররমের যে খতিব তিনি কিন্তু এই কর্মসূচি সভাপতিত্ব করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ইসলামিক স্কলার আজহারি সাহেব তিনিও কিন্তু এই
গণজমায়েতে থাকবেন। এছাড়া জামাতের যে সকল অন্যান্য নেতাকর্মী অন্যান্য ইউনিট যারা রয়েছে তারাও কিন্তু আজকে অংশগ্রহণ করবে। আমরা এখানে জামায়াতের মহানগর উত্তর সেক্রেটারির সভাপতির সাথে একটু কথা বলার চেষ্টা করব, যা আপনাদেরকে একটু জানাবেন যে এই জামাত থেকে আপনাদের মেসেজটা কি? আমাদের মেসেজ পরিষ্কার, নেতানিয়াহুকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাতে হবে, ফিলিস্তিনকে আজাদ করতে হবে, আল আকসার মর্যাদা রক্ষা করতে হবে। সারা বিশ্বের মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান দিয়ে আমরা গাজাকে রক্ষা করব। তারা যেটি বলছেন যে গাজা রক্ষায় বাংলাদেশ থেকে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু অব্যাহত থাকবে। এই মুহূর্তে মিছিলটি কিন্তু রাজধানীর শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে এবং বিকাল ৩টা পর্যন্ত তারা এই। অপু, ধন্যবাদ আপনাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ ৯০ দিন স্থগিত করায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। তবে উদ্বেগ থেকেই গেছে। তারা বলছেন এই বিরতি প্রস্তুতির জন্য সময় দিচ্ছে। তবে এই শিল্পের ভবিষ্যৎ নির্ভর করবে ৯০ দিনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কতটা কার্যকরভাবে দর কষাকষি করতে পারবে তার উপর। যুক্তরাষ্ট্রের আমদানি করা $১০৫ বিলিয়ন পোশাক বাজারের ৯.৩% বাংলাদেশের দখলে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $৭.২ বিলিয়ন পোশাক রপ্তানি করে। রপ্তানিকারকরা বলছেন, ট্রাম্প ঘোষিত শুল্ক ৯০ দিন পর কার্যকর হলে বাংলাদেশের $২৪ বিলিয়ন পোশাক শিল্প সংকটে পড়বে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিকারকদের ৫২% পর্যন্ত শুল্ক গুনতে হবে। এতে সবচেয়ে বেশি সংকটে পড়বে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। আমাদের সংকটটা হলো যে যদি ট্যারিফ আসলে সত্যিকারে যদি এটা সুষ্ঠু সমাধান না হয়, তাহলে তো এই সেক্টর আসলে ডে বাই ডে আসলে এটা খারাপ অবস্থার দিকে যাবে। এরকম একটা মার্কেট যদি আমরা হারাই, তাহলে এই ধাক্কা তো আমাদের ছোট বড় মাঝারি শিল্পের সবার কাঁধে আসবে। এজন্য যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানো, দেশটি থেকে পণ্য আমদানি বাড়ানো এবং তাদের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পরামর্শও রপ্তানিকারকদের। যে কোনো মূল্যেই হোক আমাদেরকে এই ট্যারিফটাকে 10% কিংবা তার কাছাকাছি ধরে রাখতে হবে। সেটি করতে হলে আমাদের কতগুলো কাজ করতে হবে, ডেফিসিটটা কমাতে হবে, কিংবা এটার একটা রোড ম্যাপ আমাদেরকে দিতে হবে। ইজ অফ ডুইং বিজনেস, বাংলাদেশের মেধাস্বত্ব রাইট উইচ ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, অ্যান্ড বাংলাদেশের লেবার, এই তিনটি জিনিসও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। চীনা পণ্যে মার্কিন শুল্ক বহাল থাকায় দেশটি ইউরোপের বাজারে সস্তা কাপড় রপ্তানি বাড়ালে সেখানেও বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য আরও সংকটের আশঙ্কা শিল্প উদ্যোক্তাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বৈশাখী উৎসবে রঙিন হয়ে উঠেছে পাহাড়। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। ভোর থেকে রাঙামাটির রাজবাড়ী ঘাট, গর্জনতুলি, কেরানী পাহাড় সহ বিভিন্ন স্থানে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসাতে ঢল নামে নারী পুরুষের। ফুলবিজুতে পুরনো গ্লানি মুছে নতুন বছরের জন্য মঙ্গল, সুখ, সমৃদ্ধি কামনা করা হয়। বর্ষবরণকে কেন্দ্র করে চলছে 3 দিনের অনুষ্ঠান। এদিকে বান্দরবানেও শুরু হয়েছে 3 দিনের বিজু উৎসব। ভোরে নদীতে ফুল ভাসানোর সময় উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার মোটিভ আগুনে পুড়ে গেছে। সবশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, মোটিভ পুড়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন আগামীকাল বাদেই কিন্তু সমগ্র বাঙালি জাতি কিন্তু পয়লা বৈশাখ পালনের জন্য প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে চারুকলা ইনস্টিটিউটে যেই মুখাকৃতি বানানো হয়েছিল, একটি হচ্ছে ফ্যাসিবাদের মোটিভ আর একটি হচ্ছে শান্তির দূত যে পায়রা, সেই পায়রা, এই দুটি মোটিভ কিন্তু দুর্বৃত্তরাই আসলে এখানে আগুন দিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। যতটুকু জানতে পেরেছি ভোর 5:30টার দিকেই কিন্তু এখানে আসলে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটানো হয়েছে এটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাকে একটু জানাই, এখানে কিন্তু খবর পাওয়ার পরেই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এখানে এসেছিলেন এবং তিনি এখানে এসে
ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে কিন্তু এখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন এবং পাশাপাশি সিআইডি এবং ডিবি সদস্যরাও কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন। একটু এই পর্যায়ে জানাতে চাই যে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন এটি আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, তারা আসলে কেউ আসলে এই ধরনের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে যারা আসলে ফ্যাসিবাদের পক্ষে বা যারা এটিকে আসলে পছন্দ করছে না তারাই কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটাতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, যদিও বা আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা এই ঘটনাটি ঘটিয়েছে, সেটি আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে। তা একটু জানাই আসলে এই বিষয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টরও কিন্তু কথা বলেছেন, তিনিও যেটি বলেছেন যে এটি আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, তারাও কিন্তু আসলে এই ধরনের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না আর কি। তো এই ছিল আসলে আমার কাছে এই চারুকলা ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। কামরুল, ধন্যবাদ আপনাকে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।